প্রিয় বন্ধুরা, জিকে ফর অল কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভারতের সংবিধান নিয়ে। ভারতের সংবিধানের উপর বাছাই করা 20টি প্রশ্ন, যে প্রশ্নগুলি আগত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসতে পারে, সেই প্রশ্নগুলি নিয়েই আজকের আমাদের ক্লাস। তাই দেরি না করে শুরু করব আজকের ক্লাস। তোমরা অবশ্যই ক্লাসটি মন দিয়ে শুনবে এবং নোটস করে নেবে। তাহলে শুরু করছি। প্রথম প্রশ্ন, কত সালে ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষ কথাটি যুক্ত হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1976 সালে। 1976 সালে ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষ কথাটা যুক্ত হয়েছে। 1976 সালে ভারতের সংবিধানের বৃহত্তম সংশোধন হয়, যেটাকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণও বলা হয়। এই বছর ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনা সংশোধন হয়। ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনা এখনও পর্যন্ত মাত্র একবার সংশোধন হয়েছে। সেই বছরই এই সংশোধনের মাধ্যমে ভারতবর্ষের সংবিধানে ধর্মনিরপেক্ষ কথাটা যুক্ত হয়েছে এবং এটা ছিল সংবিধানের 42তম সংশোধন। এই 42তম সংশোধনের সময় ধর্মনিরপেক্ষ কথাটা ভারতবর্ষের সংবিধানে যুক্ত হয়েছিল। পরের প্রশ্ন, সংবিধানের কত নম্বর অধ্যায়ে মৌলিক অধিকারের কথা বর্ণিত আছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে তৃতীয়। সংবিধানের 3য় অধ্যায়ে মৌলিক অধিকারের কথা বর্ণিত আছে। ভারতবর্ষের সংবিধানে এই মৌলিক অধিকারের ধারণাটি নেওয়া হয়েছিল আমেরিকার সংবিধান থেকে এবং ভারতবর্ষের সংবিধানের 12 থেকে 35 নম্বর ধারায় এই মৌলিক অধিকারের কথাগুলি উল্লেখ আছে। এবং যখন মূল সংবিধান চালু হয়েছিল, মানে সংবিধানে মৌলিক অধিকারগুলো যুক্ত হয়েছিল, তখন মোট 7টি মৌলিক অধিকার ছিল। পরবর্তীকালে 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়। বর্তমানে 6টি মৌলিক অধিকার আছে এবং সম্পত্তির অধিকার একটি আইনগত অধিকার। পরের প্রশ্ন দেখে নিই পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, বর্তমানে ভারতের সংবিধানে কয়টি স্বীকৃত ভাষা আছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 22টি। বর্তমানে ভারতের সংবিধানে 22টি স্বীকৃত ভাষা আছে। যদি প্রশ্ন আসে ভারতের সংবিধানে বর্তমানে স্বীকৃত ভাষার সংখ্যা কয়টি, উত্তর লিখবে 22টি। এবং যদি কখনো প্রশ্ন আসে ভারতের টাকায় কয়টি ভাষা থাকে, তাহলে সেই প্রশ্নের উত্তর হবে 17টি। টাকায় 17টি ভাষা আর স্বীকৃত ভাষা সংবিধানে 22টি। পরের প্রশ্ন দেখে নিই পরের প্রশ্ন, কোন শহরে প্রথম সংবিধান সভার অধিবেশন বসে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে দিল্লিতে প্রথম সংবিধান সভার অধিবেশন বসে। আমরা সকলেই জানি 1946 সালের 6ই ডিসেম্বর গণপরিষদ গঠিত হয় এবং 9ই ডিসেম্বর প্রথম দিল্লিতে সংবিধান সভার অর্থাৎ গণপরিষদের অধিবেশন বসে এবং সেই অধিবেশনে সভাপতিত্ব করেন ওখানে উপস্থিত বয়োজ্যেষ্ঠ সদস্য সচ্চিদানন্দ সিনহা। এবং তার ঠিক দুদিন পর অর্থাৎ 11ই ডিসেম্বর 1946 সালে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে গণপরিষদের স্থায়ী চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়। তাহলে যদি প্রশ্ন আসে কোন শহরে সংবিধান সভার প্রথম অধিবেশন বসে, উত্তর লিখবে দিল্লিতে। আমরা পরের প্রশ্নে চলে যাব। দেখে নিই পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, চেয়ারম্যান সহ সংবিধানের ড্রাফটিং কমিটিতে কতজন সদস্য ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 7 জন। চেয়ারম্যান সহ সংবিধানের ড্রাফটিং কমিটিতে মোট 7 জন সদস্য ছিলেন এবং এদের চেয়ারম্যান ছিলেন বি আর আম্বেদকর। এই বি আর আম্বেদকরের নেতৃত্বাধীন
ড্রাফটিং কমিটি 2 বছর 11 মাস 18 দিনে ভারতের 395টি ধারা সম্বলিত সংবিধান তৈরি করেন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখে নিই পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে গেলে কমপক্ষে কত বয়স হতে হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 35 বছর। যদি কেউ ভারতবর্ষের রাষ্ট্রপতি হতে চান তাহলে তাকে কমপক্ষে 35 বছর বয়স হতে হবে এবং বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই এবং এক ব্যক্তি একাধিকবার রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে পারেন। এবং রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটা ভারতবর্ষে নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে এবং ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সদস্য এবং রাজ্য আইনসভার সদস্য অর্থাৎ বিধানসভার সদস্যরা এই রাষ্ট্রপতিকে ভোট দিতে পারেন এবং কেউ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তাকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আমরা পরের প্রশ্নে চলে যাব। তাহলে যদি পরের প্রশ্ন দেখে নিই পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, কবে ভারতের সংবিধান গৃহীত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1949 সালের 26শে নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয় এবং 1949 সালের 26শে নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয়েছিল বলে 26শে নভেম্বর তারিখটি ভারতবর্ষে সংবিধান দিবস হিসাবে পালিত হয়। তাহলে ভারতবর্ষের সংবিধান দিবস কবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 26শে নভেম্বর। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্ন, বর্তমানে ভারতের সংবিধানে কয়টি তফসিল আছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 12। বর্তমানে ভারতের সংবিধানে 12টি তফসিল আছে, কিন্তু ভারতবর্ষের যখন সংবিধান চালু হয়েছিল অর্থাৎ 1950 সালের 26শে জানুয়ারি যখন ভারতবর্ষের সংবিধান চালু হয় তখন সংবিধানে 8টি তফসিল ছিল এবং এখন সেটি বেড়ে হয়েছে 12টি। তাহলে মূল সংবিধানে তফসিল ছিল 8টি, বর্তমান সংবিধানে তফসিলের সংখ্যা 12টি। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্ন, বর্তমানে ভারতের সংবিধানে কয়টি মৌলিক অধিকার আছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 6টি। বর্তমানে ভারতের সংবিধানে 6টি মৌলিক অধিকার আছে। সংবিধানে যখন প্রথম মৌলিক অধিকারগুলি অন্তর্ভুক্ত হয় তখন সংবিধানে 7টি মৌলিক অধিকার ছিল এবং এই মৌলিক অধিকারের ধারণাটা নেওয়া হয়েছিল আমেরিকার সংবিধান থেকে। মূল সংবিধানে 7টি মৌলিক অধিকার থাকলেও এখন মৌলিক অধিকারের সংখ্যা 6টি, কারণ 1978 সালে সংবিধানের 44তম সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় এবং সম্পত্তির অধিকার বর্তমানে একটি আইনগত অধিকার। তাহলে যদি প্রশ্ন আসে বর্তমান সংবিধানে কয়টি মৌলিক অধিকার আছে, উত্তর লিখবে 6টি, আর মূল সংবিধানে অধিকার ছিল 7টি। আমরা পরের প্রশ্ন আসছি। পরের প্রশ্ন, গণপরিষদের প্রথম অস্থায়ী চেয়ারম্যান কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সচিদানন্দ সিনহা। আমরা একটু আগেও এটা বলেছিলাম, এখন আর একবার বলে দিচ্ছি যাতে তোমাদের আরও সুন্দরভাবে মনে থাকে। 1946 সালের 6ই ডিসেম্বর ভারতবর্ষের গণপরিষদ গঠন হয়। 6ই ডিসেম্বর গঠন হওয়ার পর 9ই ডিসেম্বর 1946 সালে দিল্লির কনস্টিটিউশন হলে প্রথম গণপরিষদের অধিবেশন বসে এবং সেই অধিবেশনে উপস্থিত সদস্যদের মধ্যে সবচেয়ে বয়স্ক সদস্য ছিলেন সচিদানন্দ সিনহা। তাই সচিদানন্দ সিনহাকে প্রথম অস্থায়ী চেয়ারম্যান হিসাবে মনোনীত করা হয়। তার ঠিক দুদিন পর 11ই ডিসেম্বর 1946 সালে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে গণপরিষদের স্থায়ী চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করা হয়। তাহলে প্রথম অস্থায়ী চেয়ারম্যান ছিলেন সচিদানন্দ সিনহা, আর যদি প্রশ্ন আসে প্রথম স্থায়ী চেয়ারম্যান, উত্তর লিখবে রাজেন্দ্র প্রসাদ। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের ব্যাখ্যাকর্তাকে? এই প্রশ্নের উত্তর লিখবে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট হলে ভারতবর্ষের সংবিধানের
চূড়ান্ত ব্যাখ্যাকর্তা। এবং এই ভারতবর্ষের এই সুপ্রিম কোর্টের ধারণাটা কিন্তু নেওয়া হয়েছে জাপানের সংবিধান থেকে। তাহলে যদি প্রশ্ন আসে সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকর্তাকে, উত্তর লিখবে সুপ্রিম কোর্ট। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন, লোকসভায় গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপনের সময়কে কি বলে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 0 আওয়ার। লোকসভায় গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপনের সময়কে বলা হয় 0 আওয়ার এবং এই সময়ে সংসদে গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করা হয়। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখে নিই পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 62 বছর। 62 বছর বয়স হলে হাইকোর্টের বিচারপতিদের অবসর নিতে হয় এবং সুপ্রিম কোর্টের ক্ষেত্রে এই বয়সের সীমা, ঊর্ধ্বসীমা 65 বছর এবং হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন ভারতবর্ষের রাষ্ট্রপতি এবং তাদেরকে শপথবাক্য পাঠ করান, অর্থাৎ হাইকোর্টের বিচারপতিকে শপথবাক্য পাঠ করান সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্ন, লোকসভার স্পিকার অপসারিত হয় কার দ্বারা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে লোকসভার সদস্য। লোকসভার সদস্যদের দ্বারাই লোকসভার স্পিকার অপসারিত হয়। লোকসভার স্পিকার হচ্ছেন লোকসভার সভাপতি এবং তিনি লোকসভার সদস্যদের দ্বারাই নির্বাচিত হন এবং তার যদি কোনো কারণে তাকে অপসারণের প্রয়োজন হয় তাহলে লোকসভায় ভোট হয় এবং সেই ভোটে যদি তিনি হেরে যান তবে তাকে অপসারিত হতে হয়। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন, ভারতের লোকসভায় সর্বাধিক সদস্য নির্বাচিত হয় কোন রাজ্য থেকে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ থেকে ভারতের লোকসভায় সর্বাধিক সদস্য নির্বাচিত হয়। উত্তরপ্রদেশ থেকে মোট 80 জন সদস্য লোকসভায় নির্বাচিত হয়। রাজ্যসভায়ও উত্তরপ্রদেশ থেকে সবচেয়ে বেশি সদস্য নির্বাচিত হয়। রাজ্যসভায় 31 জন সদস্য উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত হয়। রাজ্যসভায় মোট নির্বাচিত সদস্য হয় 238 জন সর্বাধিক, তার মধ্যে 31 জনই উত্তরপ্রদেশ থেকে। সেরকম লোকসভায় 543 জন সদস্য নির্বাচিত হন, তাদের মধ্যে 80 জনই উত্তরপ্রদেশ থেকে। এবং পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় নির্বাচিত হয় 42 জন সদস্য এবং পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় নির্বাচিত হয় 16 জন সদস্য। এবার আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখে নিই পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী সংবিধান সংশোধন করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 368। 368 নম্বর ধারা অনুযায়ী ভারতবর্ষের সংবিধান সংশোধন করা হয়। এই ভারতবর্ষের সংবিধানের এই সংশোধন পদ্ধতিটা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে। তাহলে যদি প্রশ্ন আসে কত নম্বর ধারা অনুযায়ী সংবিধান সংশোধন করা হয়, উত্তর লিখবে 368 নম্বর ধারা অনুযায়ী। আর যদি প্রশ্ন আসে কোন দেশ থেকে এই সংবিধান সংশোধন পদ্ধতি নেওয়া হয়েছে, উত্তর লিখবে দক্ষিণ আফ্রিকা। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 44তম। ভারতবর্ষের 44তম সংবিধান সংশোধন, যেটা 1978 সালে হয়েছিল, সেই সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। মূল সংবিধানে 7টি মৌলিক অধিকার ছিল, যে মৌলিক অধিকারের ধারণাটা নেওয়া হয়েছিল আমেরিকার সংবিধান থেকে। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে কত নম্বর ধারা অনুসারে অস্পৃশ্যতাকে দূরীকরণ করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 17 নম্বর ধারা অনুসারে। 17 নম্বর ধারা অনুসারে ভারতের সংবিধান থেকে অস্পৃশ্যতাকে দূরীকরণ করা হয়েছে এবং ভারতবর্ষের এই জাতীয় লজ্জা হচ্ছে অস্পৃশ্যতা। যদি কোনো পরীক্ষায় প্রশ্ন আসে ভারতবর্ষের জাতীয় লজ্জা কি, অস্পৃশ্যতা, এবং যেটা ভারতবর্ষের সংবিধানে 17 নম্বর ধারা অনুযায়ী দূরীকরণ করা হয়েছে। আমরা
পরের প্রশ্নে যাব, দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি। ভারতবর্ষের রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন, কিন্তু হাইকোর্টের বিচারপতিদের শপথবাক্য পাঠ করান সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল। তাহলে যদি প্রশ্ন আসে হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন, উত্তর লিখবে রাষ্ট্রপতি। আর যদি প্রশ্ন আসে হাইকোর্টের বিচারপতিদের কে শপথবাক্য পাঠ করান, উত্তর লিখবে রাজ্যপাল। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখে নিই পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, এটা লাস্ট প্রশ্ন বা শেষ প্রশ্ন, সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে লোকসভার স্পিকার। লোকসভার স্পিকার ভারতের সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন। যদি কোনো কারণে সংসদের যৌথ অধিবেশন ডাকার প্রয়োজন হয়, তাহলে রাষ্ট্রপতি যৌথ অধিবেশন ডাকেন এবং সেই অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি এবং লোকসভায় সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার এবং যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা জানিও। কোনো না কোনো ক্লাসে একটু টেকনিক্যাল সমস্যা হয়, আজও কিছুটা হয়েছে। আশা করছি পরের ক্লাসগুলোতে এই সমস্যাগুলো থেকে আমরা দূরে থাকতে পারবো। তোমরা কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজ আর বেশি কথা নয়। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থেকো।